সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আমরা প্রতিদিনই অসুখ বিসুখ নিয়ে কথা বলি, কিন্তু কখনো কখনো আমরা সমাজের অসুখ, রাষ্ট্রের অসুখ এবং সুখে অসুখে আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবন, সেসব নিয়েও আমরা কথা বলি। আজকে এরকম একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, বেসরকারি মেডিকেল কলেজ সংকট ও সম্ভাবনা। বেসরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি আমাদের দেশের চিকিৎসা শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা রেখে চলেছে। বেসরকারি খাতকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বেসরকারি খাত ছাড়া আমাদের এই বিপুল জনসংখ্যার বাংলাদেশে চিকিৎসা শুধু নয়, প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে নির্ভর করতে হয় এবং এটিকে বাদ দিয়ে আমরা আসলে চলতে পারবো এটি বলার সুযোগ নেই এখন এই অবস্থায় অন্তত। তারপরেও কিছু সংকট তো থেকেই যায়, সম্ভাবনাও আছে, সব মিলিয়েই আমরা চলছি। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অতিথি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর আশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এরকম একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে আমাকে ডাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। বেসরকারি মেডিকেল কলেজ বললে প্রিয় দর্শক, আমাদের প্রথমেই কিছু জেনারেলাইজড কনসেপ্ট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেটি হচ্ছে বেসরকারি মেডিকেল, যেটা আমরা সাধারণত গণমাধ্যমে দেখে থাকি। বেসরকারি মেডিকেল কলেজ মানেই নানান সমস্যায় জর্জরিত, রোগী নেই, শিক্ষার মান ভালো না, বা টাকা থাকলেই ভর্তি হওয়া যায়, টাকা দিয়েই পাশ করা যায়, বাবার টাকা থাকলে ছেলে ডাক্তার হয়ে বা মেয়ে ডাক্তার হয়ে বের হতে পারবে। এই যে কিছু ধারণা আছে, সেই ধারণাগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু জেনারেলাইজড বা সাধারণীকরণ করা হয় বা সরলীকরণ করা হয়, সেটি আসলে আলোচনার দাবি রাখে। ডক্টর আশিস, আপনার কাছে আমি প্রথমে এই বিষয়টা জানতে চাইবো যে আমাদের মধ্যে যে ধারণাটি আছে যে বেসরকারি মেডিকেল কলেজ মানেই হচ্ছে যে টাকা, বা টাকা হলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে, এটি আসলে কতটুকু সত্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক দিয়ে আমরা শুরু করছি। আসলেই যে কথাটি বলেছেন যে বেসরকারি মেডিকেল কলেজ মানেই হচ্ছে মানুষের ধারণা টাকা দিয়ে টাকা হলেই, এবং অনেকে টাকা জমাতেও থাকে যে আমার ছেলেকে বা মেয়েকে ডাক্তার বানাবো, অনেকে টাকা নিয়ে এসে বলে যে আমার টাকা আছে, আমার ছেলেকে ভর্তি করে। এক্স্যাক্টলি। তো আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা নেই। আমার ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা আছে যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে কেউ হয়তো ফোন করে বলছে যে আমার ছেলেটা GPA 5 পেয়েছে মেট্রিক ইন্টারমিডিয়েটে, ডাক্তার তোমার হাসপাতালে ভর্তি করতে চাই। আচ্ছা, এটি তো মানা গেল যে মফস্বল শহরের একটি উপজেলা থেকে ফোন করলো। ঢাকার পদস্থ কোনো কর্মকর্তাও ফোন করে কিন্তু আমাকে একই রকম অনুরোধ করে যে আশিস দা, আমার এমন পরীক্ষা দিয়েছিল, সরকারি মেডিকেলে চান্স পাই নাই, তো আপনার এখানে ভর্তি করতে চাই। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে এই একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই যে আসলে টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার কোনো সুযোগ নেই। এটি 100% জাতীয় মেধায় পরীক্ষা দিয়ে তাকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়ে তারপর চান্স পেতে হবে। আমি যদি সর্বশেষ ভর্তি পরীক্ষার সিস্টেমটাও বলি, যে প্রায় 1 লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এবং যারা পরীক্ষা দিয়েছে আপনি জানেন যে প্রত্যেকেই কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, এবং সেখান থেকে অর্ধেক পরিমাণ রিটেনে পাশ করেছে। রিটেন মানে 40 বা তার চেয়ে বেশি সংখ্যক মার্কস পেয়ে পাশ করেছে, যেটি জেনারেল ক্রাইটেরিয়া। কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে সিট সংখ্যা হয়েছে 11,500 প্লাস, যেখানে 38টি সরকারি মেডিকেল কলেজে 5,000 প্লাস সিট রয়েছে, এবং 67টি বেসরকারি মেডিকেল কলেজে 6,200 সামথিং সিট রয়েছে। অর্থাৎ তার মানে এই 11,000 প্লাস মেরিটে এসে কিন্তু থেমে গেল। তারপরে রিটেনের চান্স পেয়েও কিন্তু বাকিরা ভর্তি হতে পারেনি বা পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে একেবারে যে জাতীয় মেধার যে MBBS ভর্তি পরীক্ষায় যে প্রশ্নপত্রে ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়, সেই একই প্রশ্নপত্রের মেরিটে সে ইউনিভার্সাল মেডিকেল কলেজে চান্স পাবে, অথবা সবশেষ যে মেডিকেল কলেজটি স্থাপিত হয়েছে সেখানে চান্স পাবে। তার মেধা তালিকার বাইরে পড়াশোনা করার কোনো সুযোগ নেই। এবং আরেকটি জিনিস বলি, গত 2 বছর ধরে একটি নতুন জিনিস চালু হয়েছে, আপনি জানেন, যে অটোমেশন সিস্টেম। অর্থাৎ আপনি আমি যে সরকারি মেডিকেল কলেজে যেভাবে চান্স পেয়েছি, যে হ্যাঁ আমাদের একটি মেরিট লিস্ট ছাপা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে, আমরা দেখেছি যে আমি এই মেডিকেলে চান্স পেয়েছি, সেটি ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, আমরা গিয়ে নির্দ্বিধায় ভর্তি হয়েছি এবং সেখান থেকে পাশ করে ডাক্তার হয়েছি। কিন্তু বেসরকারি মেডিকেলেও কিন্তু এতদিন পর্যন্ত একটি বিষয় ছিল যে হ্যাঁ, তার যদি মিনিমাম যোগ্যতা থাকে, টাকা থাকতে তার পছন্দের মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে পারছে। কিন্তু এখন কিন্তু অটোমেশনের কারণে গত 2 বছর ধরে একেবারে যেমন ইউনিভার্সাল মেডিকেলে 60টি সিট, সেখানে 60 জন ছাত্রছাত্রীর লিস্ট আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তারা সেখানেই ভর্তি হয়।
সরকারি মেডিকেলে যেমন মাইগ্রেশন সিস্টেম আছে, আমাদেরও বেসরকারিতে মাইগ্রেশন আছে। মাইগ্রেশন হতে 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 এক পর্যায়ে গিয়ে সব মেডিকেলের সব সিট যখন ফিল আপ হয়, বা কখনো নাও হতে পারে, যেমনটি এবার হয়েছে, আগামী 5ই জুন থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় একযোগে সারা দেশে সরকারি বেসরকারি মেডিকেলের কিন্তু ভর্তি পরীক্ষা মানে ক্লাস শুরু হচ্ছে। সুতরাং এই জিনিস আর বলার সুযোগ নেই যে টাকা দিয়ে বেসরকারি মেডিকেলে পড়া সম্ভব। এক সময় একটা সুযোগ ছিল বা এক ধরনের প্র্যাকটিস ছিল কোন এক সময়, এইগুলি সেই সময়গুলি বিতর্কিত সময়, অনেক আগের কথা। একটা জিনিস শুরুতে তো কিছু টার্বুলেন্স থাকেই, তখন আসলে মানুষের কাছে হয়তো নেতিবাচক বিষয়গুলি মনে থাকে, কিন্তু এখনকার যে সর্বশেষ অবস্থা একেবারে রাষ্ট্র মানে নামমাত্র হচ্ছে মেডিকেল কলেজ প্রাইভেট করা গেছে, মানে শুধু নিয়ম না, মানে নামে মাত্র এটি প্রাইভেট মেডিকেল, আমি তার এমডি, কিন্তু 100% নিয়ন্ত্রণ সরকারের হাতে, এবং সেটিকে আমরা সাধুবাদ জানাই, কারণ মেডিকেল শিক্ষার গুণগত মান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো আসলে ছলচাতুরির কোনো সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই ইতিবাচক মানসিকতা আসলে আমাদের সবারই প্রয়োজন। সরকারের হস্তক্ষেপও লাগবে, আবার বেসরকারি খাতের সহযোগিতাটাও আমাদের প্রয়োজন। মূলত সরকার এবং বেসরকারি খাত পাশাপাশি হাত ধরাধরি করে চললেই তবেই সেটি কাঁধে কাঁধ মিলিয়ে চললেই তবেই সেটি আসলে ফলপ্রসূ হতে পারে। দ্বিতীয় যে অভিযোগটি সেখানে হচ্ছে মেডিকেল কলেজের, বেসরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণে রোগী নেই, এবং অনেক মেডিকেল কলেজ এরকম দেখা গেছে যে সেখানে মেডিকেল কলেজের প্রাঙ্গণে ছাগল চড়ে বেড়াচ্ছে। রাজশাহীর একটি মেডিকেল কলেজ, আমি নাম বলছি না, রাজশাহীর একটি প্রাইভেট মেডিকেল কলেজের এরকম একটা ছবি পত্রিকাতে এসছে যে ছাগল চড়ে বেড়াচ্ছে মেডিকেল কলেজের প্রাঙ্গণে, গরু চড়ে বেড়াচ্ছে। তো এই যে একটা অবস্থা, বা ঢাকারই একটি, ঢাকা শহর থেকে একটু বাইরে উত্তরা বা টঙ্গীর কাছাকাছি কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে একেবারে রোগী শূন্য অবস্থা। তো এই রকম পরিস্থিতিতে এটা আসলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কতটুকু সত্য, এরকম আসলে হয় কি না, আর এটি আসলে একটি মেডিকেল কলেজের জন্য কতটুকু কাম্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি দুটো প্রশ্ন করেছেন, একটি হচ্ছে মেডিকেলের মাঠে ছাগল চড়াচ্ছে আর রোগী শূন্য, দুই বিষয়। আসলে বরিশাল মেডিকেল, সিলেট মেডিকেল, কুমিল্লা মেডিকেল, যেখানে মাঠ আছে সেখানে ছাগল গরু চড়তেই পারে একটি নির্দিষ্ট সময়ে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু যে রোগী শূন্যতার কথা বলেছেন সেটি যদি হয়ে থাকে অবশ্যই সেটি ভাবনার বিষয়। এবং আপনি জানেন কি না জানি না, আপনি যেহেতু হেলথ অনুষ্ঠান সঞ্চালনা করেন আপনি জানবেন যে বাংলাদেশে 5টি মেডিকেল কলেজকে কিন্তু একদম ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছে এইসব অভিযোগেই, যে তারা নিয়ম নীতি মানছে না, তাদেরকে বারবার নক করার পরেও তারা হয়তো তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাদের রুগী নেই, ইন্সপেকশনের সময় হয়তো ভাড়া করে রুগী দিয়ে তারা চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটি ঢালাওভাবে সত্য নয়। যাদের এরকম কন্ডিশন হবে, সেটি রাজশাহীর মেডিকেলেই হোক, কুমিল্লায় হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, যেখানেই হোক, সেটি কিন্তু ফাইনালি কোথাও না কোথাও গিয়ে আটকে যাবে, কোথাও না কোথাও পলিসিতে। কারণ আপনি জানেন যে মেডিকেল কলেজগুলি অত্যন্ত স্ট্রং জবাবদিহিতার মধ্যে দিয়ে চলে। প্রায়শই কিন্তু বিএমডিসি মেডিকেল কলেজের যে অথরিটি রয়েছে আমাদের, আপনি জানেন বিষয়গুলি, সেগুলিতে কিন্তু আমরা প্রায়শই এরকম ফেস করে থাকি। আচ্ছা, তো এই যে মেডিকেল কলেজগুলোতে মানে আমাদের মানে এটা একটা আশার বিষয় যে আমাদের যে হসপিটালগুলোতে পর্যাপ্ত রোগী নেই, বা যারা নিয়ম সঠিকভাবে পালন করছে না বা মেনে চলছে না, তারা সেসব মেডিকেল কলেজকে বন্ধ করা গেছে। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, মানে তারা কি করছে? আসলে এইরকম ঘটনা একেবারে অনভিপ্রেত, এরকম ঘটনা ভবিষ্যতে কোনোদিন ঘটুক আমরা চাই না, বা যাদেরকে পারমিশন দেওয়া হবে ভেবে চিনতে দূরদর্শিতাকে বিবেচনা করেই যেন দেওয়া হয়। তবে আমি যেটি বলতে চাচ্ছি যে তাদের আমরা যে 5টি মেডিকেল কলেজ ভর্তির কথা আমরা বলেছি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে তাদের ভবিষ্যতের বিবেচনায় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমেই নীতিমালা অনুসরণ করেই আমরা তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পছন্দ এবং সিটের ভিত্তিতে। এটাও রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটিও কিন্তু বিষয়টি এমন নয় যে তারা চাইলো এই মেডিকেলে ভর্তি হয়ে গেল লাইক দিস। রাষ্ট্র তাদেরকে তাদের মেধা অনুযায়ী হয়তো তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তবে এটিও একটি, কিন্তু আপনি দেখেন যখন একটি নতুন মেডিকেল কলেজ অন্য মেডিকেল থেকে আসে, কারণ মেডিকেল কলেজের যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা আপনার আমার মতো ম্যাচিউরড না, তারা ছোট ছোট ছেলেমেয়ে কলেজ পাশ করে আসে। তো দেখা যায় নতুন একটি ছাত্র আসলে তাকে কিছু বঞ্চনার শিকার হতে হয়, তাকে হয়তো ক্রিটিসাইজ করে তোমার মেডিকেল বন্ধ হয়ে গেছে। সুতরাং এতে কিন্তু তার মানসিক বিপর্যয় ঘটে। সুতরাং আমরা এরকম ঘটনা যেন না ঘটে, এবং এখন যে স্টাইলে চলছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমডিসি এবং যে আমাদের যে রেগুলেটরি বডিগুলি আছে, এখানে আসলে কেউ যেন তেনভাবে
মেডিকেল কলেজ আর চালাতে পারবে না, এবং আরও যে কঠিন নির্দেশনা নীতিমালা আসছে সেখানে আসলে যোগ্যতমের জয় হবে, যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সেই কেউ আসলে খুব চাইলেও শখ করলাম মেডিকেল কলেজের মালিক হবো, ব্যাপারটি যেন এরকম খেলো পর্যায়ে না থাকে, এবং খেলো পর্যায়ে যাবেও না। কারণ একটা সময় ছিল, আমি একটু সাপ্লিমেন্ট করি, আমাদের যেমন নার্সিং কলেজও আছে, ইউনিভার্সাল নার্সিং কলেজ, যেখানে ডিপ্লোমা, বিএসসি, পোস্ট বেসিক, এমএসসি নার্সিং আমরা পড়াই। কিছুদিন আগেও পর্যন্ত এরকম একটা সিস্টেম ছিল যে পাড়া মহল্লায় একটি বিল্ডিং দেখিয়ে নার্সিং ভাড়া করতেছে, তাদেরকে কোনো একটা হাসপাতালে নিয়ে নামকাওয়াস্তে একটু ক্যানুলা, ব্লাড প্রেশার মাপানো শিখিয়ে দিচ্ছে, নার্স হয়ে গেল, এবং তারা বিএসসি লেভেল পর্যন্ত দিচ্ছিল। অতি সম্প্রতি একটি সিদ্ধান্ত হয়েছে, যাদের পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকবে, পূর্ণাঙ্গ নিজস্ব ক্যাম্পাস না থাকবে, তাদেরকে আর নার্সিংয়ের অনুমতি দেওয়া হবে না। মেডিকেল কলেজ তো প্রশ্নই আসে না আসলে, মানে এটি হওয়া উচিত। স্বাস্থ্য খাত নিয়ে আসলে এটা নিয়ে কোনো তামাশা করার, তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই, এবং এইখানে আসলে কঠোর জবাবদিহিতার প্রয়োজন রয়েছে, কারণ এর সাথে মানুষের জীবন জড়িত এবং দেশের ভাবমূর্তিও জড়িত। সম্প্রতি একটি পত্রিকা একটি সংবাদ আমরা দেখেছি, সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজের 20% সিট খালি থাকছে। গত বছরও ছিল, এই বছরও থাকছে। তাতে মানে কেউ ইঙ্গিত করেছে যে মানুষের মেডিকেলের পড়ার প্রতি বা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার প্রতি কি আগ্রহ কমে গেল কিনা। আপনার কাছে কি মনে হয়, এই চিত্রটি আসলে কতটুকু সত্য, এবং আসলে কি আগ্রহ কমে গেছে কিনা? মানে শতাংশের হিসাবে একেবারে স্পেসিফিক সংখ্যায় যদি আমি না যাই, বেশ কিছু সিট খালি আছে। সেটি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ যে অ্যাসোসিয়েশন আছে, সম্প্রতি একটি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে বসেছিলাম, এবং সেখানে যে জিনিসটি দেখা হয়েছে, যে আপনি যে কথাটি বলেছেন, যে বেশ কিছু মেডিকেল কলেজে হয়তো তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে যে রোগী নেই বা ছাগল চড়ানোর যে বিষয়গুলি, সেসব কারণেই হয়তো বা খুব স্বাভাবিক যে এই মেডিকেলে হয়তো ছেলেটি বা মেয়েটি চান্স পেয়েছে, তার সিদ্ধান্ত কিন্তু নেয় তার বাবা মা বা তার প্রকৃত স্বজন। সুতরাং তারা যদি এরকম নেতিবাচক ঘটনা দেখে থাকে, আপনি যদি একটু সার্চ করে দেখেন, তাহলে দেখবেন যে ভালো মেডিকেল কলেজগুলিতে কিন্তু আবার ছাত্রছাত্রী প্রায় ফিল আপ হয়ে গেছে। কোনোগুলিতে 100%, কোনোটিতে 90%, কোনোটিতে 95%। এখন শুধুমাত্র রোগী নেই কিংবা মেডিকেল কলেজের মান ভালো না, এর জন্যই যে মেডিকেল পড়ার প্রতি তার অ্যাটেনশন কমছে, বিষয়টা তা না। কিন্তু এখানে গণমাধ্যমের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। কারণ আসলে আমাদের দেশে হেলথ সেক্টরকে নিয়ে যে পরিমাণ নেতিবাচক সংবাদ পরিবেশন করা হয়, পৃথিবীর কোনো দেশে এগুলি নেই। আপনি চিকিৎসক হিসেবে নিশ্চয়ই স্বীকার করবেন যে উন্নত বিশ্বে, আমি লন্ডন গিয়েছি, আমেরিকা গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় দেশে গিয়েছি, যেখানে হেলথ হচ্ছে সবচেয়ে টাফেস্ট একটা জিনিস, যেখানে আপনি চাইলেও একজন ডাক্তারকে, একদম জুনিয়র ডাক্তার তো সিনিয়র ডাক্তার দেখাতে পারবেন না। আমাদের দেশে মানুষ 100 টাকা দিয়েও মেডিকেল অফিসার দেখায়, 500 টাকা দিয়ে কার্ডিওলজিস্ট দেখায়, এবং তার পছন্দ মতো, একদম তার পছন্দ মতো, কোনো বাধ্যবাধকতা নেই, এবং অত্যন্ত সহজলভ্য এবং সহজপাচ্য। আমার ধারণা এইসব কারণেও মানুষ এটার গুরুত্ব বুঝছে না, যার ফলে ওই কোনো ডাক্তার জেনে শুনে কখনোই ভুল করে না, এটা নিশ্চয়ই আপনি আমি একমত পোষণ করব। যদি কখনো দুর্ঘটনা ঘটে, সারা পৃথিবীতেই ঘটে, লন্ডনের হাসপাতালে রোগী মারা যায়, আমেরিকাতেও মারা যায়, ইউরোপেও মারা যায়, কিন্তু সেসব দেশে চিকিৎসা অবহেলার কিন্তু একটা বিহিত হয়। না, আমি বলি আপনাকে, অবহেলার জন্য একেবারে শতভাগ আমি হাত তুলবো, যে যদি কারো অবহেলা থাকে তার বিচার হবে, সেই ডাক্তার আমার আপন ভাই বোন হোক, আমার কোনো ছাড় নেই তাতে। কিন্তু বক্তব্যটি হচ্ছে সেটি অত্যন্ত কনফাইন্ড থাকে, অর্থাৎ যদি মামলা হয় চিকিৎসকের গাফিলতির বিরুদ্ধে, তখন ডাক্তার, রোগী এবং লয়ারের বাইরে কিন্তু কেউ জানে না বিষয়টি। কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে, মিডিয়া এটিকে যত প্রকার বুস্টিং আছে করে, মিলিয়ন মিলিয়ন শেয়ার করে, ভিউ করে, পরের দিন এটার জন্য অ্যাওয়ার্ডও পায়, ওই সামাজিক বিচার হয়, সামাজিক সোশ্যাল, মানে ওই ডাক্তারটি বা এক্স্যাক্টলি সোশ্যাল, এটিকে আমি একেবারে মিডিয়ার ম্যালপ্র্যাকটিস বলবো, মব জাস্টিস হয় এক্স্যাক্টলি। তো যার ফলে আপনি দেখেন যে ডাক্তার বা যে নার্স অথবা ডাক্তার সংশ্লিষ্টতা যার সব সম্পর্কে এই নেগেটিভ ঘটনাগুলি ঘটলো, ওই ডাক্তার সামাজিকভাবে কিন্তু ডেড হয়ে গেল। আইদার সে তার সোসাইটিতে, তার ফ্যামিলিতে, সে যদি কোনো মেয়ে হয় তার শ্বশুরবাড়িতে, ছেলে হলে তার শ্বশুরবাড়িতে, মানে কোথাও মুখ দেখার মতো অবস্থা থাকে না, এবং প্রফেশনাল জেলাসি তো থাকেই। সুতরাং এইরকম ঘটনা যখন ঘটে, এগুলো তো পত্রপত্রিকায় আসে। যে বাবা মা তার সন্তানকে ডাক্তার বানানোর কথা ভাবছিল, সে মনে করে যে এত অবিচার, এত জটিল, এত মান সম্মান নিয়ে টান, থাক বাবা, আমার ছেলে ডাক্তার হওয়ার দরকার নাই, আমি ডাক্তারিকে পয়সা দিয়ে দেখাবো, আমার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে BBA MBA পড়ুক, অথবা দেশের বাইরে চলে যাক। এটিও কিন্তু একটি অনেক বড় কারণ
এই যে আপনার সিট যে খালি থাকছে। স্যার আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। কেমন আছেন অনুষ্ঠান আমরা সাধারণত স্বাস্থ্যের কথা বলি, অসুখের বিসুখের নিয়ে কথা বলি। ডাক্তাররা রোগীদের নাড়ি হাত দিয়ে বা পালস ধরে রোগ নির্ণয় করার চেষ্টা করেন। আবার আমরা অনেক সময় সমাজের পালস ধরারও চেষ্টা করি সমাজের অসুখ বুঝবার জন্য, কারণ অসুখের নানান রকমের উৎপত্তি স্থল রয়েছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আমাদের রোগীরাও সুস্থ হয়ে উঠবে না। আমরা এই পালসটুকুই ধরতে চাই। আমরা বেসরকারি স্বাস্থ্য খাত এবং বেসরকারি চিকিৎসা শিক্ষা নিয়ে কথা বলছি আজকে। আমাদের আজকের বিষয় হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ সংকট সম্ভাবনা, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আমরা তার সাথে কথা বলছি, ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর আশিস, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ভর্তি প্রক্রিয়া নিয়ে, যে 20% বা একটা পার্সেন্টেজের সিট গত কয়েক বছর ধরে খালি থাকছে। কেন খালি থাকছে তার একটি কারণ আপনি বলেছেন যে নানান রকমের অস্থিরতার কারণে অনেকে নিরুৎসাহিত হয়েছে। অটোমেশন পদ্ধতি একটি নতুন পদ্ধতি, যেটি আমরা অনেকেই মনে করছি যে এটি খুব প্রয়োজন ছিল। আপনিও স্বীকার করেছেন যে এটি দরকার আছে। অটোমেশনের কারণে কি ছাত্র ভর্তির বিষয়টাতে কোনো রকম হ্যাম্পার হচ্ছে কিনা? ধন্যবাদ। মানে এই বিষয়টি নিয়ে আমি ভাবছিলাম যে আপনাকে আমি ক্লু দিব। সেটি হচ্ছে আমরা গত 2 বছর ধরে, গত বছর এবং এই বছর, যে অটোমেশন সিস্টেম, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে আপনি আমি যেভাবে চান্স পেয়েছি, যে একটি লিস্ট দেওয়া ছিল, তুমি এই মেডিকেলে চান্স পেয়েছো, সেটি ঢাকায় হোক আর ঢাকার বাইরে হোক, আমরা কোনো রকম আওয়াজ ছাড়াই চলে গিয়েছি, ভর্তি হয়েছি, যারা মাইগ্রেশনে যেতে পেরেছে। সেম একটা জিনিস বেসরকারি মেডিকেল কলেজের উপরেও আর অর্পিত হয়েছে, এবং সেটিকে আমি প্রথমত আমি স্বাগত জানাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে আগে, গত 2 বছর আগে যখন আমরা বেসরকারি মেডিকেলের রেজাল্ট প্রকাশিত হতো, তখন রাজনৈতিক চাপ, সামাজিক চাপ, পারিপার্শ্বিক চাপ, বিভিন্ন লোকের দেখা যেত যে তার হয়তো সন্তান মেধার ভর্তির ধারে কাছেও নেই তার যোগ্যতা, দেখা গেল কোনো একজন প্রভাবশালী মন্ত্রীর একটি সবুজকালীর সুপারিশ নিয়ে আসছে, সে যেভাবেই হোক। তখন একটি অব্লিগেশন ছিল। অব্লিগেশন সবসময় যে কাজে লাগতো বিষয়টি তা না। আমরা হয়তো মাননীয় মন্ত্রীর দপ্তরে কথা বলতাম যে আপনি যে সুপারিশটি করেছেন, বা তার পিএসকে বলতাম যে এ কিন্তু এলিজিবিলিটি নাই ওরকম, তখন সেটি আবার তারা অত্যন্ত সহজভাবেই নিত। সেটিকে আমি কোনো চাপ বলছি না, মানে আমাদেরকে এইরকম জিনিস ফেস করতে হতো। এখন অটোমেশনের কারণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যেটি দায়িত্ব নিয়েছে যে মেরিটের ভিত্তিতে এবং তার চয়েসের ভিত্তিতে, সরকারি মেডিকেলও একই ঘটনা, মেধা এবং পছন্দের ভিত্তিতেই দেওয়া হয়, বা আবার জেলা কোর্টও কখনো কখনো কাজ করে, তাদের লিস্ট আমাদেরকে পাঠিয়েছে। এটাতে যেটি দেখে গিয়েছে যে ওই আপনি এখানেও একটা ব্যাপার আছে যে যেসব মেডিকেল আসলে অপেক্ষাকৃত কম সুবিধা সম্পন্ন, বিশেষ করে ঢাকার বাইরে, অথবা যেখানে হয়তো নতুন হয়েছে, নাম জানে না অনেকে, মনে করছে যে এই মেডিকেলটি কেমন ভালো হবে, সেগুলিতে একটু বেশি সংখ্যক সিট খালি হয়েছে। অ্যাভারেজ হয়তো 1000 খানিক সিট এখনও খালি আছে। এটির জন্য কিন্তু আরেকটি নির্দেশনা এসছে, যদিও ভর্তির সময় শেষ এবং 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে সারা দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে একযুগে, সেটি আবার 8ই জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার একটি সুযোগ দেওয়া হয়েছে। ওই যে শূন্য যে আসনগুলি খালি, সেগুলি ফিল আপের জন্য। সেগুলিতেও যে পুরোপুরি ফিল আপ হবে কিনা আমরা এখনো শিওর না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, এখানে যে জিনিসটি বোঝানো হচ্ছে, ধরেন এখনকার মানুষের সন্তান কিন্তু 1-2টি, সুতরাং একজন যদি বাবা মায়ের একটি ছেলে বা মেয়ে থাকে, এই ছেলে মেয়েগুলিকে আমরা মাম্মি ড্যাডিস বেবি বলি, সোজা কথা, তারা এইভাবেই বড় হয়। তো এখন যে ছেলেটি হয়তো ঢাকার 5টি মেডিকেলে দিয়েছিল, তার মেধার কারণেই হোক অথবা মার্কসের কারণেই হোক, তার সেটি হয় নাই, হলো গিয়ে ময়মনসিংহের কোনো একটি মেডিকেল কলেজে, কিন্তু সে ভাবে যে না আমি ওখানে পড়বো না। কিংবা ময়মনসিংহে গিয়ে যখন আবার সে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করলো, সেখানেও দেখা গেল যে তার পছন্দের মেডিকেল কলেজে পেল না। এইভাবে কিন্তু 2-3-4 মাস চলে যায়, তখন সে উৎসাহ হারায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমার একটি ভাইয়ের মেয়ে, ওর নাম অধরা পৃথা, ও এবার বেসরকারি মেডিকেল কলেজের মেধাদেরকে স্থান পেয়েছে চট্টগ্রামের একটি মেডিকেল কলেজে। ওর শখ ছিল চট্টগ্রাম মাও শিশুতে পড়বে। কেন? কারণ মাও শিশুর পাশে ওদের বাসাটি, ওর যদি এখানে পড়তো তাহলে অনেক সুবিধা হতো, কারণ ও সারা জীবন বাবা মার ঘরে থেকেছে, হোস্টেলে থাকার হয়তো অভ্যেস নেই, তার খরচটাও বেঁচে যেত, হয়রানি বেঁচে যেত। কিন্তু মেয়েটি চান্স পেয়েছে
চিটাগাং ইউএসটিসিতে, ইউএসটিসি অত্যন্ত স্বনামধন্য একটি মেডিকেল কলেজ, কিন্তু সেখানে যেতে হলে ওকে 3বার টেম্পু চেঞ্জ করে যেতে হবে। যে মেয়েটি কোনোদিন বাবা মার হাত ছাড়েনি, এই মেয়েটি যখন এটি যাবে তাহলে এটি একটি হ্যাজার্ডস। এখন কিন্তু তারা কিন্তু বারবারই সিদ্ধান্তহীনতায় ভুগছিল যে সে ভর্তি হবে কিনা। আমি তাকে আশ্বস্ত করলাম যে না, তুমি ভর্তি হও, এটি একটি পুরনো মেডিকেল কলেজ। এখন হচ্ছে কি, সবার তো এরকম পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, সবাই হয়তো এত ঝক্কি ঝামেলায় যাবে, আবার যেহেতু অপশন রয়েছে যে না আমি ডাক্তারি পড়বো না, ফার্মেসিতে পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, এটি আমি একটা উদাহরণ দিলাম তা বোঝানোর জন্য যে কি কি কারণে। তো যার ফলে অটোমেশনে দেখা গেল যে কোনো কোনো মেডিকেল কলেজে 60টি সিট আছে, প্রথমে ভর্তি হলো 30 জন, 30টা সিটই ফাঁকা, অথবা 100টা সিটের মানে প্রথম লিস্ট থেকে দেখা গেছে অনেকগুলো অনেকে, তারপরে আবার উঠে আসে না। ওই যে বললাম যে মাইগ্রেশন, এই যে এখনো আপনি বলেছেন যে 5 তারিখ কিন্তু ক্লাস শুরু, এখনো কিন্তু আপনি বলেছেন যে 20% সিট খালি, 20% ইকুয়াল টু হচ্ছে 6000%, প্রায় 1200 সিট খালি। এখন 1200 সিট যদি খালি হয় তাহলে এটি যদি খালি থেকে যায়, এতে দুটো বিষয় প্রমাণ করে। একটি হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে ছাত্রছাত্রীদের উৎসাহ কমে যাচ্ছে, অভিভাবকদের উৎসাহ কমছে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের বিমুখতা প্রদর্শন করছে। আরেকটি হচ্ছে যে মেডিকেল কলেজগুলিতে এই ঘটনাটি ঘটলো তারা কিন্তু একটা আর্থিক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি জানেন কি না জানি না, বেসরকারি স্বাস্থ্য খাতে, বেসরকারি সেক্টরে কিন্তু প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 12 লক্ষ লোক কাজ করে। প্রায় কিন্তু 60% ছাত্রছাত্রী কিন্তু এদেশে পড়াশোনা, বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে। 3500 কোটি মার্কিন ডলার বিনিয়োগ এই দেশে, এবং বিদেশি যে ছাত্রছাত্রী আসতেছে, আগে যেটি 50% ছিল এখন 45%, তাতে বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার কিন্তু রাজস্ব এই বিদেশি ছাত্রছাত্রীর কাছ থেকে। তাহলে এটি কিন্তু এই দেশের সামগ্রিক অর্থনীতিতে বেসরকারি স্বাস্থ্যখাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সারা পৃথিবীতে হেলথ অত্যন্ত এক্সপেন্সিভ, অত্যন্ত দামি জিনিস। আমি সবসময় আমার টকশোগুলিতে একটা কথা বলেছি যে সারা পৃথিবীতে হেলথ সেক্টর হচ্ছে স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশু, তাকে মানুষ যত্ন করে রাখে। আর আমাদের দেশে হেলথ হচ্ছে পথ শিশু, তাকে নিয়ে যখন যা খুশি মানুষ করে, কারো ইচ্ছা হলো ফেসবুকে লিখতেছে, কারো ইচ্ছা হলো টেলিভিশনে নিউজ করে দিচ্ছে, যার যা খুশি। পৃথিবীর কোথাও হেলথকে নিয়ে কিন্তু প্রকাশ্যে আপনার এগুলি করার সুযোগ নাই, কারণ হেলথ ইজ ভেরি সিক্রেট থিং। এটা আপনারই হোক আমারই হোক, একদম সেন্সিবল, ভেরি সেন্সিবল। আপনি বিদেশে গেলে দেখবেন হাসপাতালগুলিতে এরকম চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ কারো কথা কেউ জানবে না, ইটস এ টপ সিক্রেট ইস্যু। কিন্তু আমাদের দেশে মনে হচ্ছে এটিকে যত বেশি প্রসার করা যায় ততই বোধ হয় দেশকে ডিজিটালাইজেশন করা। আসলে ডিজিটালাইজেশনের কুফল আমি বলতে চাই, এবং হেলথ অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি সেক্টর, যে তাকেই আর বেশি দায় বহন করতে হচ্ছে। কিন্তু আমাদের তো চিকিৎসকদেরও কিছু জবাবদিহিতা এবং দায়বদ্ধতার কিছু নিয়ম থাকা উচিত। আমাদের দেশে যখন সাধারণ মানুষ দেখে যে আমার বিচার দেওয়ার জায়গা নাই বা আমি সঠিক বিচারটা পাচ্ছি না, সে সন্দিহান থাকে যে কোর্টের মাধ্যমে সে সঠিক বিচার পাবে কিনা সেটা সে জানে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও যে বিচার নিশ্চিত করার রিসেন্ট কিছু ঘটনায় আমরা দেখেছি, স্বাস্থ্য অধিদপ্তর হস্তক্ষেপ করেছে, কিন্তু অতীতে আমরা কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রিল্যাক্স ছিল। তো এসবের কারণেও কিন্তু অনেক সময় মানুষ তার হতাশার বিস্ফোরণটা ঘটায়। সে মনে করে যে আমার তো বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তাহলে বিচারটা আমিই করব। বা সাধারণ মানুষ মনে করছে যে আমার তো যদিও আইন নিজের হাতে তোলার নিয়ম নাই, কিন্তু এখন কথা হচ্ছে যে সে তখন ওই যে মব জাস্টিসটা করে। আপনি কি মনে করেন কিনা যে এরকম একটা সহজ সিস্টেম থাকা উচিত এবং কার্যকর সিস্টেম থাকা উচিত, যে চিকিৎসকরা তাদের জবাবদিহি করবেন, তাদের প্রফেশনালিজমের এবং তাদের দায়িত্বে যদি কোনো অবহেলা থাকে, সেটা হতেই পারে, মানুষ মাত্রই কিন্তু দায়িত্ববান হয়, মানুষ মাত্রই কিন্তু আবার দায়িত্বহীনও হয়, দায়িত্ব অবহেলাও থাকতে পারে। তো এই বিষয়গুলি যখন আমরা একটা জবাবদিহিতার মধ্যে এবং একটা বিচার ব্যবস্থার মধ্যে আমরা রাখতে পারবো, তখনই আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারবো। আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশে জায়গাটা উন্নতি করার প্রয়োজন আছে? মানে এতে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ আমি আপনাকে শুরুতেই বলেছি যে যদি কোনো চিকিৎসকের চিকিৎসা অবহেলাজনিত কোনো অভিযোগ আসে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আপনি একটি কথা বলেছেন যে মানুষের বিচার দেওয়ার জায়গা নাই, আমি একটু দ্বিমত পোষণ করি। অবশ্যই আছে, ডাক্তারদের বিরুদ্ধে হর হামেশায় মামলা হচ্ছে, আপনি কোথায় যাবেন? আপনাকে তো আইনের দ্বারস্থ হতে হবে। মব জাস্টিস যেটি বলছেন এটি নিশ্চয়ই কাম্য নয়, তাহলে এটি আপনার দিকে আসতে পারে, আমার দিকেও আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে প্রচলিত আইনে তার, যদিও ডাক্তারদের কিন্তু সংবিধানে দায়মুক্তি দেওয়া আছে, ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু প্রচলিত আইনে এরকম খুব ক্রিমিনাল অফেন্স ছাড়া মামলা হওয়ার কথা না,
আমরা যে ল পড়েছি। তো এখন প্রশ্নটি হচ্ছে যে তারপরেও প্রচলিত আইনে তার বিরুদ্ধে বিচার হচ্ছে, যদি মনে হয়, কোর্ট যদি মনে করে যে না এই বিচার করা উচিত, অবশ্যই স্যালুটেবল। আমরা এটার জন্য বিশেষ একটা কোর্ট করা উচিত কিনা আপনি কি মনে করেন? আমি অলরেডি কিন্তু আপনাকে বলি যে আমাদের বিশেষ কোর্ট বলতে আমাদের যে বিএমএনডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এটি কিন্তু একটি অত্যন্ত শক্তিশালী বডি ডাক্তারদের বিচার করার জন্য। এবং আপনি শুনলে খুশি হবেন বা দেশবাসী জানলে আশ্বস্ত হবে যে ঢাকার এবং ঢাকার বাইরে বেশ কিছু স্বনামধন্য চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু তাদের অ্যাকশন নিয়েছে বিএমডিসি। এবং আপনি বিচারগুলি যদি শুনে থাকেন যে তাদের ডিগ্রিকে 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে, তার চিকিৎসা পেশা প্র্যাকটিস বন্ধ। শুধু তাই নয়, তিনি এই বিচারের আওতাধীন যতদিন থাকবেন তিনি কোথাও নিজেকে চিকিৎসক পরিচয় দিতে পারবেন না, ডাক্তারি তো দূরের কথা। এবং সেটি সোশ্যালি যতভাবে তাকে হিউমিলেট করা সম্ভব। তো একটা মানুষের আসলে ফাঁসি একমাত্র শাস্তি বলে আমি মনে করি না, বা যাবজ্জীবন কারাদণ্ড মানেই শাস্তি মনে করি না। কোনো ডাক্তার যদি আনলফুল কিছু করে থাকে, কোনো যদি সহিংস ঘটনা ঘটিয়ে থাকে, তার যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি হবে, তাতে কোনো আপনার আমার কারোই দ্বিমত নেই। কিন্তু আমি সাধারণ জনগণের জন্য বলছি, যারা আমাদের সম্মানিত সেবা গ্রহীতা, যাদের জন্য আমরা ডাক্তার হয়েছি, কিংবা যারা আমাদের সেবা গ্রহীতা, তাদেরকে উদ্দেশ্যে বলছি, আশ্বস্ত করতে চাই যে তাদের জন্য একেবারে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অত্যন্ত শক্তিশালী একটি প্ল্যাটফর্ম, যেখানে আগে হয়তো কেউ বলতো যে না এখানে বিচার দিয়েছি কোনো কিছু হয় নাই, একেবারে। কারণ এখন তো মিডিয়া অত্যন্ত শক্তিশালী। এটি যদি বিচার না হয়, মিডিয়াকে যদি বলা হয় যে আমি একটা এরকম ঘটনা বিচার দিয়েছিলাম, সাথে সাথে কিন্তু পরের দিন একটা ফলো আপ নিউজ হচ্ছে যে হ্যাঁ বিএমডিসি রেজিস্ট্রার অথবা বিএমডিসির যে কর্তা ব্যক্তি, তিনি কিন্তু তখন এটির উত্তর দিচ্ছেন যে এই কারণে এটি বিলম্বিত হচ্ছে, অথবা এটি বিচারের প্রক্রিয়াধীন। আমি নাম বলছি না, যে একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে কিছুদিন আগে। সুতরাং এটি কিন্তু আমি আশ্বস্ত করতে চাই যে ডাক্তার বিচারের ঊর্ধ্বে, কিংবা ডাক্তারের কোনো অবহেলাজনিত কারণে শাস্তি হবে না, এটি অত্যন্ত ভুল একটি বার্তা। একদম এটা হবেই। এবং আমরা নিশ্চয়ই এর বিপক্ষে অবস্থান করব যে কেউ যদি তার দায়িত্ব অবহেলা করে, কেউ যদি তার পেশাদারিত্বের অবহেলা করে, অবশ্যই তার অপেশাদারিত্ব আচরণ, অপেশাদার যে অ্যাটিটিউডসগুলি রয়েছে, এগুলিকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। একইভাবে আমার মনে হয়, যেটা আপনিও হয়তো একমত হবেন, সেটা হচ্ছে যে আমাদের মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে অনেক ভুঁইফোড় মিডিয়া তৈরি হয়েছে, এবং অনেক দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতাও হচ্ছে। এবং চিকিৎসার ক্ষেত্রে যে সংবেদনশীলতা দেখানো উচিত চিকিৎসা ব্যবস্থার প্রতি, সেই সেন্সিবিলিটি এবং সেন্সিটিভিটি তারা দেখাচ্ছেন না। এবং এমন অনেক বিষয় নিয়ে তারা মতামত প্রকাশ করছেন যেটি তার সাবজেক্ট নয়, এবং ভুল বার্তা দিচ্ছেন। মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেয়া, মানে ভুল ধারণা জন্মানোর সুযোগ রয়েছে, এবং এদের চিকিৎসা ব্যবস্থার প্রতিও নেতিবাচক ধারণা তৈরি হবে। এইসব ক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা যে চিকিৎসকরাও যেন এর প্রতিকার পান, সেরকম আদালত এবং সেরকম আইন হওয়া উচিত? আমি এই জিনিসটিতে বারবার, আমি কিন্তু শুরুতেও বলেছি যে পৃথিবীর সকল দেশে হেলথ অত্যন্ত সিক্রেট একটা বিষয়। আমাদের দেশে এটি হচ্ছে সবচেয়ে সহজলভ্য সস্তা একটি জিনিস, যাকে ফেসবুকে এক্ষণ দিলাম এবং শত শত হাজার হাজার লাইক শেয়ার হতে থাকে, কারণ মানুষ মজা পায় এক ধরনের। এর অন্যতম কারণ হচ্ছে চিকিৎসক এবং চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি স্বাস্থ্যখাতের প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা রয়েছে, এবং সেই ধারণাগুলি জন্ম দিয়েছে ওই যে কথাটি বলেছেন যে ভুঁইফোড় সাংবাদিকরা, যার ফলে এ দেশের এত উন্নত বিশ্বের সকল সুবিধা থাকা সত্ত্বেও মানুষ এখনও গ্যাস্ট্রিক আলসারের জন্য ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়। এদেশে মাত্র 2.5 থেকে 3 লাখ টাকায় আমরা বিটিং হার্ট সার্জারি করি, এই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে 50 লাখ টাকা খরচ করে এসে আমাদের কাছে গল্প করে কি সুন্দর তাদের ব্যবহার, কিন্তু তার যে 10 গুণ বেশি টাকা খরচ হলো সেটি নিয়ে তাদের ভ্রুক্ষেপ নেই। কারণটি হচ্ছে ভুল বার্তা। এই ভুল বার্তার বিরুদ্ধে আমরা যতদূর জানি যে এই যে যারা ইয়েলো জার্নালিস্ট বা যারা অপেশাদার সাংবাদিকতার সাথে জড়িত, যারা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দেশের, তাদের বিরুদ্ধে কিন্তু গণমাধ্যমেও বিচার দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমি সেগুলি কতটুকু শক্তিশালী বা কতটুকু তারা শাস্তির আওতায় আছে, এবং আমি এই জায়গাটিতে বলতে চাই, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরাফাত ভাই কিছুদিন আগে সংসদে বলেছেন যে, তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে
যে অনিবন্ধিত যে অনলাইন এবং পত্র আছে সেগুলি বন্ধের জন্য জরুরি ভিত্তিতে উনি পদক্ষেপ নেবেন। এবং আপনি দেখবেন যে অপেশাদার যেসব সাংবাদিকতা করছে যারা, তারা 99% দেখবেন ঘুরে ফিরে তাদের কোনো লাইসেন্স নেই, তাদের আজকে ইচ্ছা হলো তারা একটা চ্যানেল খুলে ফেললো, তাদের একটা সাবস্ক্রাইবার বাড়াচ্ছে বিভিন্নভাবে এবং সেগুলিকে দিয়ে ভুল বার্তা, ভুল নেতিবাচক সংবাদ পরিবেশন করছে, যার ফলে সামগ্রিকভাবে দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই দেশের মানুষ যে 1000 টাকায় হয়তো এই দেশে চিকিৎসা পাতো, সেগুলি বিদেশ গিয়ে লক্ষ টাকা খরচ করতে আসছে, ভাষাগত জটিলতায় ভুগছে, খাবারের জটিলতায় ভুগছে, আসা যাওয়ার প্রবলেম হচ্ছে, এসে আবার অসুস্থ হয়ে পড়ছে। এবং সাধারণ মানুষ যারা চিকিৎসা নেয় তারা তো আর এত কিছু বোঝে না, তারা মনে করে যে ইন্ডিয়ার একজন ডাক্তার ওই অমিপ্রাজল ইন্ডিয়ান কোম্পানির ওষুধ লিখেছে, এটি ছাড়া বোধহয় খেলে বোধহয় রোগটি ভালো হবে না। অথচ আমাদের দেশে কিন্তু আমরা ইউএস ফার্মাকোপিয়া বা ব্রিটিশ ফার্মাকোপিয়া ফলো করি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ফলো করে। পৃথিবীর অনেক দেশে আমাদের দেশে ওষুধ অত্যন্ত উন্নত। এটি নিয়েও কিন্তু নেগেটিভ প্রচারণা রয়েছে যে দেশের ওষুধের দাম বেশি। আসলে এগুলিও আমার কাছে মনে হচ্ছে ভুল বার্তা। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আবারও একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটি বিরতির পরে আবারও ফিরে আসবে আলোচনায়। সে পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ সংকট সম্ভাবনা। আমরা সংকটের কথা বলছি, কিছু সম্ভাবনার কথাও জানতে চাই। আমাদের সাথে আছেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, তিনি ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনি একজন ডাক্তার এবং বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দেশে আজ থেকে, আমরা যখন ছাত্র ছিলাম, আজ থেকে ধরেন 20 বছর আগে, তখন মেডিকেল কলেজ 13টা মেডিকেল কলেজ ছিল। এখন বাংলাদেশে প্রচুর সরকারি হচ্ছে 67টা মেডিকেল কলেজ, সরকারি 38টা, সরকারি 38টা মেডিকেল কলেজ আর 67টা বোধহয় বেসরকারি মেডিকেল, মোট 105টি। মোট 105টি। এত বিপুল সংখ্যক মেডিকেল কলেজ আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল কিনা আপনি কি মনে করেন? আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, প্রতি 6000 জন রোগীর জন্য একজন ডাক্তার এখনো। আচ্ছা, অর্থাৎ এটি অনেক বড় একটি বিষয়, অর্থাৎ আরও বেশি ডাক্তার দরকার। আপনি যদি এই স্ট্যাটিস্টিক্সেও যান, আরও কিন্তু কয়েক হাজার চিকিৎসক দরকার, অর্থাৎ হিসাবে মেডিকেল কলেজ বাড়ানোর কথা। কিন্তু আমি সেইটির পক্ষে না, কারণ আমি মানহীন মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। আমি বলবো যে আপনি যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, আপনি দেখবেন সরকারি মেডিকেল কলেজ সম্পর্কেও কিন্তু প্রায়শই নেগেটিভ নিউজ আসে যে অনেক সরকারি মেডিকেল কলেজে অনেকেই তাদের মানে পৌঁছাতে পারেনি, মধ্যে অর্ধেকই সিট খালি। এবং আরেকটি জিনিস আপনি জানবেন যে বেসিক সাবজেক্টের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, কারণ হচ্ছে যত দিন যাচ্ছে চিকিৎসকদের মধ্যে এই সাবজেক্টগুলির প্রতি অনীহা বাড়ছে। এর কারণও আছে কতগুলি, এই সাবজেক্টের ভবিষ্যৎ কি, তার শেষ কোথায়, তার যে পদোন্নতির জটিলতা। স্বাভাবিক, সবাই মনে করে কেউ মানে মেডিসিন স্পেশালিস্ট হবে, কার্ডিওলজিস্ট হবে, সার্জন হবে, পেডিট্রিশিয়ান হবে, নেফ্রোলজিস্ট হবে, লাইক দিস। সো যার ফলে এখন সরকারকে কিন্তু এই মেডিকেল শিক্ষার মান উন্নয়নে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনি জানেন যে বিদেশে কিন্তু যারা টিচার মেডিকেল কলেজে, তারা কিন্তু প্র্যাকটিস করে না, যারা ক্লিনিশিয়ান তারাই শুধু প্র্যাকটিস করে। টিচাররা শুধুমাত্র পড়ায়, তাদেরকে রাষ্ট্র সকল সুবিধা দেয়, অথবা যদি প্রাইভেটও হয় তারা সর্বোচ্চ সুবিধা দেয়। এখন সেটির জন্য কিন্তু প্রণোদনা প্রয়োজন। আপনি দেখেন বাংলাদেশে যদি জেনারেল শিক্ষা, আমি মেডিকেল শিক্ষার কথা বলছি না, সাধারণ যে শিক্ষা, সেখানে কিন্তু আপনি দেখবেন বেসরকারি যে স্কুলগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আপনি দেখবেন যে আমরা যখন জিজ্ঞেস করি যে বলে এমপিওভুক্ত স্কুল, অর্থাৎ এখানে কিন্তু তারা বেতনের একটি অংশ সরকার থেকে পাচ্ছে ভর্তুকি হিসাবে, এবং তারা যখন রিটায়ারমেন্টে যাচ্ছে তারা কিন্তু সেখানে এরকম একটি ভর্তুকি পাচ্ছে, তারা একটা সাবসিডাইজেশন পাচ্ছে। কিন্তু আপনি দেখেন মেডিকেল কলেজ মাত্র 67টা, তার কয়জনই বা শিক্ষক, কত টাকাই বা স্যালারি, এইটা থেকে কিন্তু রাষ্ট্রায়ত্ত কোনো ভর্তুকি বা কিছু প্রণোদন আমরা পাচ্ছি না। সুতরাং আপনি যদি বলেন যে এটাকে কিভাবে আরও বেশি উৎসাহিত করা যায়, বিশেষ করে আমি বলবো যে বেসিক সাবজেক্ট যারা আছে, যারা টিচিং এর বাইরে যাদের কোনো ইনকাম নেই, যারা, কারণ মানুষ আমাদের দেশে দেখেন বিদেশে যদিও জেনারেল ফিজিশিয়ান একটি অনেক বড় বিষয়, যে জেনারেল ফিজিশিয়ানরাই ডিপেন্ড করে যে আপনি কার কাছে যাবেন, আপনি কি হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন, নাকি আই স্পেশালিস্ট দেখাবেন, নাকি নেফ্রোলজিস্ট দেখাবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। আমাদের দেশের মানুষ ইচ্ছা হলো ঘাড় ব্যথা, নিউরোলজিস্ট দেখাতে পারে। বিদেশে কিন্তু এই সিস্টেমটি নাই। সুতরাং ওইসব দেশের জেনারেল ফিজিশিয়ানরা অনেক শক্তিশালী, কিন্তু আমাদের দেশে যারা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির লেকচারার কিংবা টু প্রফেসর, তারা খুব কমই আছে চেম্বার করতে পারে। তারা মনে করে যে আমি সাধারণ রোগী দেখব,
সামান্য ভিজিট নিব, এটি হয়তো তাদের একটা প্রেস্টিজ মনে করতে পারে, এবং আমাদের দেশের মানুষও মনে করে যে তারা তো বিশেষজ্ঞ না। সুতরাং তাদেরকে যদি গভর্নমেন্ট প্রণোদনা দেয় তাহলে আমার মনে হয় এই বেসিক সাবজেক্টের প্রতি মানুষের উৎসাহ বাড়বে, এবং বিভিন্ন মেডিকেল কলেজ সম্পর্কে যা শোনা যায় যে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম, শিক্ষা সরঞ্জাম কম, ফ্যাসিলিটিস কম, কেউ যেতে চাচ্ছে না, তাহলে কিন্তু এগুলির একটা নিরসন হবে বলে আমি মনে করি। তাহলেও কিন্তু মেডিকেল শিক্ষার মান উন্নয়ন হবে, এবং যে অপবাদগুলি রয়েছে যে মানুষ বিমুখ হচ্ছে, পড়তে চাচ্ছে না, এগুলি এই বিষয়গুলিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে শিক্ষক সংকট সরকারিও আছে, বেসরকারি তো আছেই, শিক্ষক সংকট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাইভেট মেডিকেল কলেজের, বিশেষ করে ঢাকার বাইরে, ঢাকার বাইরে প্রাইভেট মেডিকেল কলেজের যে এই যে উন্নয়নের পথে যে বাধাগুলি আছে তার মধ্যে এটি একটি অন্যতম বলে আমার মনে হয়। এখন এখানে আপনি কিছু প্রস্তাবনাও রেখেছেন যে সরকার যদি কিছু প্রণোদনা দেয় সেটি একটি ব্যাংকগুলি ঋণ প্রদানের ক্ষেত্রে যেন আরো অনেক বেশি সহনশীল হয়। অর্থাৎ আমরা দেখেন সেবা খাত নিয়ে কাজ করছি, নামে সেবা খাত, কিন্তু আসলে কিন্তু আমরা ব্যাংক লোন বলেন, ওয়াসার বিল বলেন, বিদ্যুৎ বিল বলেন, বাড়ি ভাড়া বল, কোনো কিছুতেই আমরা কিন্তু কোনো বিশেষ কোনো কিছু না, মানে বিশেষ কোনো কিছু না, কোনো কিছুই না, একেবারে শতভাগ একজন সাধারণ ব্যবসায়ী যেভাবে করে। অথচ আমাদের কাছে মানুষের এক্সপেকটেশন বেশি। আমাদের যদি বিল আসে 50,000 টাকা, রুগী এসে প্রথমেই বলে আমার কাছে 35,000 টাকা আছে, আমাকে কিন্তু কোনো না কোনোভাবে তাকে একটা ছাড় দিতে হয়, যেটি অন্য কোনো পেশায় হয়তো দিতে হয় না। তাহলে আমাকে সরকার, এবং সে আপনাকে ইমোশনালি দুর্বল করার একটা বড় সুযোগ পাবে। সে বলে আমার টাকা নাই, আমার রুগী থাকুক, আপনি তখন কি বলবেন? আমি তো দিন শেষে আমরা মানবিক কাজ করার জন্য বসছি। এখন এই জায়গাগুলোতে আসলে আমরা সমাধান করতে পারি যদি আমাদের ইন্স্যুরেন্স থাকে আর কি। হেলথ ইন্স্যুরেন্স বরাবরই আমি বলে আসছি যে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কারণ সারা পৃথিবীতে আপনি দেখবেন বিদেশ থেকে যখন আত্মীয় স্বজনরা আসে তারা এসে বলে যে আমার তো সব ফ্রি। আসলে কিন্তু ফ্রি না, আসলে উনি মাসের শুরুতেই বড় বেতনের বড় অংশটা কেটে নেয়। তার বাড়ির সামনে যে পরিচ্ছন্ন কর্মী আসে, তার যে সকালবেলা ক্লিনিং টুলসগুলি নিয়ে যায়, তার স্যালারিও কিন্তু তার টাকা থেকেই হয়। হ্যাঁ, কিন্তু তারপর কিন্তু মানুষ কিন্তু সুখী, এক্স্যাক্টলি, এবং সে কিন্তু তার এই সিস্টেমে সে হ্যাপি ফিল করে, এবং সে কিন্তু বিদেশের এই সোশ্যাল সিস্টেমের সাথে সে কিন্তু খুব ভালোভাবে সে অ্যাকাস্টমড। আমাদের দেশে স্বাধীনতার 52 বছরও আমরা কেন হেলথ ইন্স্যুরেন্সটাকে আমরা স্টাবলিশ করতে পারলাম না? মানে আপনি শুনলে খুশি হবেন অথবা অবাক হবেন, আমি যতবার টকশোতে আসছি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, আমার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে কি বলটি পড়ে আছে, কেউ গোলটা দিচ্ছে না, পুরো মাঠটা ফাঁকা। কিছু কিছু কোম্পানি আসছে প্রাইভেট সেক্টরে, যাদের পেশেন্ট আমাদের হাসপাতালে আসে, এবং আপনাকে একটা মজার ঘটনা বলি, যেসব রোগী পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করে তাদের নানান অভিযোগ, ছুটির সময় অভিযোগ, আমার সাথে ডাক্তার ভালো ব্যবহার করে নাই, নার্স ভালো ব্যবহার করে নাই, রুমের মধ্যে পানি চেয়েছিলাম 10 মিনিট দেরি হয়েছে, লাইক দিস। কিন্তু যেসব রোগী ইন্স্যুরেন্সের আওতায় ভর্তি হয়, বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলি, তাদের কোনো কমপ্লেন নাই। তারা যাওয়ার সময় সার্ভিস দিয়ে যায় এক্সিলেন্ট, বরং উল্টা বলে যায় যে আপনাদের খরচ এত কম কেন, লাইক দিস। সুতরাং তার মানে বোঝা গেল যে পকেট থেকে টাকা দেওয়ার সময় এই ধরনের অভিযোগ থাকে। সুতরাং আমরাও চাই কোনো রোগী পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা না করুক, কারণ বাংলাদেশের প্রায় 67% টাকা পকেট থেকে দিয়ে চিকিৎসা করতে হয়, এবং বেসরকারি খাতে তো অলমোস্ট 100% টাকা পকেট থেকে দিতে হয়। তখনই কিন্তু ডাক্তার রোগীর সম্পর্কে একটা টানপোড়েন সৃষ্টি হয়। এই কারণে আমার কথা হচ্ছে ডাক্তার রোগী সম্পর্ক হবে ক্যাশলেস, এখানে কোনো টাকা পয়সার হিসাব থাকবে না, রোগী আসবে, পেমেন্ট করবে, ইন্স্যুরেন্স আর্থিক সম্পর্ক স্থাপন, এটা একটা এক্স্যাক্টলি। বিদেশের রোগীর কাছে ডাক্তার কিভাবে যায়? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যায়, পাঞ্চ করে কার্ডটা, ইন্স্যুরেন্স কার্ডটা, ডাক্তার তার টাইম অনুযায়ী রুগী দেখে দেয়, রুগীও হ্যাপি, ডাক্তারও হ্যাপি, দুজন মিলে হাসতে হাসতে সেলফি তোলে। আমরাও চাই আমাদের দেশে সেই দিনটি আসুক। সেই ক্ষেত্রে আমি দুজনই খুব লাকি, আমাদের সাথে রোগীদের সম্পর্ক অত্যন্ত ভালো, আমরা খুব লাকি চিকিৎসক হিসেবে এই জায়গাটিতে। কিন্তু আমি যেটি বলতে চাই, শুধু দুইজন ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল আর আশিস কুমার চক্রবর্তীর তো খুশি দিয়ে দেশ চলবে না, সবাইকে যদি খুশি করতে চাই তাহলে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। আপনি দেখেন, আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে গ্রুপ ইন্স্যুরেন্স যদি করে কেউ, যে একটা কোম্পানি যদি করে তার কর্মীদের জন্য, যে 20 জন মিলে একটা গ্রুপ ইন্স্যুরেন্স করা যায়, সবচেয়ে লোয়েস্ট যে স্যালারাইড যে স্টাফটি, তার যদি বছরে 2500 টাকার একটা গ্রুপ ইন্স্যুরেন্স হয়, তাহলে উনি যে কোনো অসুখে 2.5 লক্ষ টাকার কভারেজ পাবেন, এবং সে 25,000 টাকা, 2,500 টাকা যদি তার বছরে দিতে হয়, তার ডেইলি মাত্র 6.5 টাকা। আপনি কি হিসাবটা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা বোধহয় এটি মিস করছি। কিংবা কেউ যদি বছরে 5,000 টাকার একটি প্রিমিয়াম দেয়, তার পার ডে খরচ হচ্ছে 13 টাকা, তার বিনিময়ে সে 5 লক্ষ টাকার কভারেজ পাবে। এবং আমরা দেখছি কিন্তু আমাদের, এটি কিন্তু গল্প নয়, আমাদের হাসপাতালে যেসব রোগী স্বাস্থ্য বিমার আওতাধীন, তারা আসছে, তারা একদম
হাসপাতাল থেকে বিদায় নিচ্ছে। আপনারা নিজেদের উদ্যোগে এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি সুযোগ থাকতো আমি কালকেই করতাম, কিন্তু আনফরচুনেটলি নতুন কোনো হেলথ ইন্স্যুরেন্স বা আমি এরকম কোনো কোম্পানি করার যদি সুযোগ পাই, আমি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অনুষ্ঠান দেখছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি দেখে থাকেন, তারা যদি মনে করে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমাদেরকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়, একেবারে ইউনিভার্সাল মেডিকেল কলেজেই যাত্রা শুরু করবে যে কোনো রোগীর পকেট থেকে কোনো টাকা দিয়ে চিকিৎসা করতে হবে না, শুধু বছরে প্রিমিয়াম দিবে, আর কিছু লাগবে না। এতে কিন্তু এদেশের মানুষই উপকৃত হবে, আর কেউ না। আমরা ডাক্তাররা তো কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছি, আমরা রোগীদের টাকাতেই কিন্তু আমাদের জীবনযাপন বলেন, ভোগবিলাসিতা বলেন, সবই। কিন্তু আমরা একবারও চাই না যে রোগী চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হয়ে যাক, কখনোই চাই না সেটি। আমরা সবসময় বলি যে আপনি স্বাস্থ্য পরীক্ষা করুন, হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন, রাত জেগে মোবাইল দেখবেন না, যদিও আমরা করে থাকি কাজটি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন, যদি স্বাস্থ্য বীমা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু পেশেন্টকে পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হবে না, স্বাস্থ্য বীমাই এই টাকা দিবে। এবং এটি কিন্তু অত্যন্ত সত্য, এবং আমাদের হাসপাতালে যে রোগীরা আসে, এটি পরীক্ষিত সত্য যে একদম ক্যাশলেস সার্ভিস তাদের সারা পৃথিবীতেই এটি এখন একটি পরীক্ষিত সত্য। এবং যেসব দেশে এই সিস্টেমটি চালু আছে, তারা কিন্তু ডাক্তার রোগী সম্পর্কটি খুব চমৎকারভাবে মেইনটেইন। এবং আমিও বিশ্বাস করি আমাদের আরও বেশি সুযোগ, কারণ আমাদের 17 কোটি মানুষ আছে, সুতরাং এখানে বীমা কোম্পানিও উপকৃত হবে, সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। অনেক ধন্যবাদ ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনার উপস্থিতি, আপনার চমৎকার প্রাণবন্ত আলোচনা, সবকিছুই আমাদের এই আজকের এই পর্বটিকে এবং এই আলোচনাটিকে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রাণবন্ত করেছে। এবং আমি মনে করি যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন, এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, তারা যদি কোনোভাবে এই আলোচনাটি দেখে থাকেন, তাহলে কিছু দিক নির্দেশনা, স্বাস্থ্য খাতের কিছু পরিবর্তনের সূচনা হয়তো হতে পারে। এবং আমরা সেটা চাই, একটি ইতিবাচক পরিবর্তন, যেটি দ্বারা এদেশের মানুষ, একইভাবে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা, এদেশের যারা স্টেক হোল্ডার আছে চিকিৎসার এবং স্বাস্থ্য ব্যবস্থার, ডাক্তার, নার্স, সকলেই উপকৃত যেন হয়। আমরা চাই সাধারণ মানুষ, সরকার এবং বেসরকারি উদ্যোগ হাত ধরাধরি করে চমৎকারভাবে একটি সুন্দর সম্ভাবনার দিকে এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউল থেকে এই সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি একটি কথা দিয়ে শেষ করেছেন, আমিও এটি দিয়ে শেষ করতে চাই, যে সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সারা পৃথিবীতে কিন্তু হেলথ পিপিপি মডেলে। আমাদের দেশে যেমন আপনি বড় বড় যে স্থাপনাগুলি দেখেছেন, মেট্রো রেল দেখেছেন, পদ্মা সেতু দেখেছেন, এক্সপ্রেস হাইওয়েতে দেখেছেন, এলিভেটেড, সব কিন্তু পিপিপির অর্থায়নে। সুতরাং হেলথকে যদি পিপিপির আওতায় আনা যায়, এটিও কিন্তু মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। আমাদের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।